সাভার আশুলিয়াতে যে গার্মেন্টস সেক্টরে যে অরাজকতা অস্থিরতা এটাতেও আপনার ভারতীয় গোয়েন্দা সংস্থার একটা ইনভলভমেন্ট রয়েছে। তিনি যে বিপদে পড়লে কাউকে চেনেন না সেটা তো তিনি প্রমাণ দিয়েছেন। আমি যেখানে গেছি সেখানে হামলার শিকার হয়েছি, আমার বিরুদ্ধে ধর্ষণের মামলাও দিয়েছে। প্রিয় দর্শক, স্বাগত জানাই দেশের কথা অনুষ্ঠানে। আমি বদরুল আলম নাবিল, আর আমার সঙ্গে আজকে এমন একজন অতিথি আছেন, তিনি হচ্ছেন যে আগস্ট গণ অভ্যুত্থানের অন্যতম নেপথ্য নায়ক হিসাবে অনেকেই বলে থাকেন, গণ অধিকার পরিষদের সভাপতি এবং ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর। নুরুল হক নূর, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনাকে শুভেচ্ছা, যারা দেখছেন তাদেরকেও শুভেচ্ছা। শেখ হাসিনা আর আজকে একটা ফোন আলাপ ফাঁস হয়েছে বাংলা বিষয়, যেটা আমরা প্রচার করেছি, যে উনি বলেছেন যে আমি দেশের কাছাকাছি আছি এবং যে কোনো সময় দেশে ঢুকে পড়ব। তো এটা এক ধরনের হুমকি। আপনি আসলে কি বাস্তবতাটা কি, আপনার কাছে কি মনে হয়? প্রথমত হচ্ছে যে শেখ হাসিনা যে কোনো সময় দেশে ঢুকে পড়বে কিনা সেটা আমরা জানি না, তবে তাকে ফিরিয়ে আনার জন্য কিন্তু আমরা এই আন্দোলন করছি। যে বিশেষ করে আমরা পরিষ্কারভাবেই সব রাজনৈতিক দলগুলো, ইভেন সরকারও বলছে যে এই জুলাই আগস্ট এই গণহত্যার যদি বিচার বাংলাদেশে না হয় তাহলে ভবিষ্যতে নতুন ফাঁসিবাদ তৈরি হবে, নতুন গণহত্যাকারী তৈরি হবে। এত শহীদের রক্তের বিনিময়ে আমরা যে সফল গণ অভ্যুত্থান করেছি, তার প্রথম প্রায়োরিটি হচ্ছে যে এই গণহত্যার বিচার বাংলাদেশ তথা পৃথিবীর বুকে একটা দৃষ্টান্ত স্থাপন করা, যেন কেউ জনগণের বিরুদ্ধে দাঁড়িয়ে জনগণের বুকে গুলি চালিয়ে এইভাবে ক্ষমতায় থাকার দুঃসাহস না করে। শেখ হাসিনাকে ফিরিয়ে আনার জন্য তো রাজনৈতিক দলগুলোই কিন্তু আন্দোলন করেছে, এবং সরকারের পক্ষ থেকেও আমি যতদূর জানি পরিষ্কার বার্তা দেওয়া হয়েছে যে জনগণের দাবি শেখ হাসিনাকে ফিরিয়ে দিতে হবে এবং বিচারের মুখোমুখি হতে হবে। সেক্ষেত্রে ভারত স্বাভাবিকভাবে একটা চাপে আছে। আর ভারত শেখ হাসিনাকে কেন জায়গা দিয়েছে? কারণ গত 15 বছরে যেভাবে শেখ হাসিনা লেন্দুব দর্জির ভূমিকা থেকে বাংলাদেশকে ভারত নিয়ন্ত্রিত একটা পুতুল রাষ্ট্রে পরিণত করেছে, এটা বাংলাদেশে গত 53 বছরে কেউ করে নাই। তো এখন শেখ হাসিনা তো নিজেও বুঝতে পারছে যে তাকে যে কোনো সময় দেশে ফিরিয়ে দেবে, বিচারের মুখোমুখি হওয়া লাগবে। সেই জায়গা থেকে নেতাকর্মীদেরকে তিনি বলা চলে একটু এনকারেজ করার জন্য, সাহস দেওয়ার জন্য এই কথা বলতে পারেন যে আমি যে কোনো সময় ঢুকে পড়বো, অর্থাৎ তাকে তো বিচারের জন্যই দেশে আনা হবে। সেটা তিনি অ্যাডভান্স হয়তো তার নেতাকর্মীদের ভয় কাটানোর জন্য বলতে পারেন। কারণ তিনি এইখানে কিছুদিন আগেও সংবাদ সম্মেলনে খুব দাম্ভিকতার সাথে বলেছিলেন যে আমি শেখ মুজিবের কন্যা দেশ থেকে পালায় না। তিনি তো পালিয়ে গিয়েছেন এবং তার সমস্ত নেতাকর্মীকে রেখে কিন্তু তিনি দেশ থেকে পালিয়েছেন। তিনি এই গণহত্যা চালানোর জন্য স্বরাষ্ট্রমন্ত্রী, পুলিশের সাবেক আইজিপি, বিভিন্ন প্রতিষ্ঠান প্রধানদেরকে ব্যবহার করেছেন, তার দলীয় নেতাকর্মীদেরকে ব্যবহার করেছেন। এখন দায়িত্ব তিনি নিচ্ছেন না। শেষ পর্যন্ত দেখা গেছে যে জনগণ যখন রাস্তায় নেমে আসলো তখন কিন্তু তিনি নিজের প্রাণ বাঁচানোর জন্য নিজে পালিয়ে গেছেন। তার ছেলে সজীব অজয় জয়ও তখন ফেসবুক লাইভে, সোশ্যাল মিডিয়াতে কিন্তু বলেছিল যে আমার পরিবার নিয়ে আমরা ভাবছি, আমরা এখন রাজনীতি কিংবা অন্য কারো কথা ভাবছি না। তো এই নেত্রী যে একটা স্বার্থপর নেত্রী এবং তিনি যে বিপদে পড়লে কাউকে চেনেন না সেটা তো তিনি প্রমাণ দিয়েছেন। এখন মূলত নেতাকর্মীদেরকে একটু মোটিভেশন দেওয়ার জন্য এই কথা বলতে পারেন। তবে এটা ঠিক, তিনি যে প্রক্রিয়ায় দেশে আসেন, যে আপনার সরকারের প্রক্রিয়ায় বিচারের মুখোমুখি হওয়ার জন্য কিংবা অন্য কোনো প্রক্রিয়ায়, এই আওয়ামী লীগ দীর্ঘ 1.5 দশক ক্ষমতায় থাকায় রাষ্ট্রের বিভিন্ন জায়গায় তারা একটা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছিল। নেতা কর্মীরা অঢেল পয়সার মালিক, এবং নিকটবর্তী প্রতিবেশী দেশ ভারত যেভাবে তাদেরকে আপনার বলা চলে পেলে পুষে বড় করেছে, ভারত ফেড আপ বা ভারত মনে করেন কিছুটা হতাশ যে এরকম একটা খুঁটি এই দক্ষিণ এশিয়াতে বাংলাদেশে তারা 15 বছর ধরে গাড়লো, সেটা পড়ে গেছে। সেই জায়গা থেকে ভারতেরও চেষ্টা আওয়ামী লীগকে কীভাবে পুনর্বাসন করা যায়, সেই দিক থেকে শেখ হাসিনার ষড়যন্ত্র আছে। সেই বিষয়ে আমাদেরকে সজাগ থাকতে হবে, সতর্ক থাকতে হবে। আচ্ছা, আপনি যে পয়েন্টটা বলছিলেন, ভারত কি খেলছে শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে, এবং সেটা কতটা শোভন? এখন দেখেন, আমরা কিন্তু যখন বিরোধী দলে থেকে আন্দোলন সংগ্রাম করেছি, এখন আমরা বলা চলে বিরোধী জায়গায় আছি, আমরা কিন্তু পরিষ্কারভাবে বলছি বাংলাদেশের একটা নিকটবর্তী প্রতিবেশী দেশ এবং পৃথিবীর অন্যান্য দেশের তুলনায় দীর্ঘ বর্ডার শেয়ারিং কান্ট্রি। কাজে দুই দেশের নিরাপত্তা এবং দুই দেশের মানুষের স্বার্থের জন্যই দুই দেশের সাথে একটা সুসম্পর্ক প্রয়োজন। কিন্তু আমরা বাংলাদেশে যদি দেখি যে মুক্তিযুদ্ধে ভারত আমাদেরকে সহযোগিতা করেছিল, এই কথাটি যেমন সত্য, মুক্তিযুদ্ধের পরপর ভারত বাংলাদেশকে নানানভাবে নিয়ন্ত্রণ করতে চেষ্টা করেছে, বাংলাদেশের ভূমি দখল করেছে, বাংলাদেশের জনগণের উপর একটা সাংস্কৃতিক, অর্থনৈতিক, রাজনৈতিক আগ্রাসনও চালিয়েছে। সেই জায়গা থেকে আমরা কিন্তু বারবার বলছি যে আমরা ভারতের সাথে একটা মর্যাদার সম্পর্ক চাই। পৃথিবীর অন্যান্য রাষ্ট্র যেভাবে বাইল্যাটারাল সম্পর্ক মেনটেন করে তাদের জনগণ এবং দেশের স্বার্থ, সেইভাবে আমরা একটা সম্পর্ককে এগিয়ে নিতে চাই। কিন্তু ভারত
সেটিতে কিন্তু আসলে আমাদেরকে কখনোই মর্যাদার চোখে দেখে না। ভারতের এই 1947 থেকে আজকে অবধি এই যে স্বাধীনতা দিবসের প্রোগ্রামে ভুটানের, আপনার নেপালের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতিরা অতিথি হয়ে গেছে, বাংলাদেশ থেকে কিন্তু কখনোই কাউকে দাওয়াত দেয়নি। অর্থাৎ ভারত কখনো বাংলাদেশকে একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে সেই মূল্যায়নটা করে না। সেই জায়গা থেকে বিশেষ করে গত 1.5 দশক ধরে তো এই ফ্যাসিবাদকে ভারতই পৃষ্ঠপোষকতা করেছে। ইন্টারন্যাশনাল এরিয়াতে ভারত আওয়ামী লীগের পক্ষে 14 সালের বিনা ভোটের নির্বাচন, 18 সালের মধ্যরাতের নির্বাচন, ইভেন 24-এর একতরফা নির্বাচন, সমস্ত ওয়েস্টার্ন কমিউনিটি স্ট্রংলি বিরোধিতা করলেও ভারতই এই নির্বাচনের পক্ষে ওকালতি করেছে। কাজেই সেই ক্ষেত্রে তো পরিষ্কার যে ভারত বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে খেলেছে, বাংলাদেশে তাদের একটা পুতুল সরকার বসাতে তারা চেয়েছে, এবং এখন এটা যেহেতু গণঅভ্যুত্থানের সরকার, ভারত যাদেরকে সাপোর্ট দিল, প্যাট্রোনাইজ করলো, তাদেরকে জনগণ ফেলে দিয়েছে। এবং এই সরকারেরও যে অবস্থান, সে পরিষ্কারভাবেই বলছে তারা কোনো গোলামির সম্পর্ক বরদাস্ত করবে না, তিস্তার ন্যায্য হিস্যার পানি দিতে হবে, সীমান্তে হত্যা বন্ধ করতে হবে। এবং আমাদের বিজেপির এখন যে পারফরমেন্স, তারা কিন্তু মেরুদণ্ড উঁচু করে দাঁড় করিয়েছে। তারা কিন্তু সীমান্তে কোনো ঘটনা ঘটলে শক্ত জবাব দিচ্ছে, প্রতিক্রিয়া দিচ্ছে। সেই জায়গা থেকে ভারত খুব উদ্বিগ্ন, যার ফলে ভারত এখন যেটা দেখতেছি যে এই সরকারের বিরুদ্ধেই কিছুটা ষড়যন্ত্র করছে যেন সরকার স্থিতিশীল হতে না পারে। আমাদের কাছে যে সমস্ত তথ্য এবং ডেটা আছে, যে এই যে আপনার সাভার আশুলিয়াতে যে গার্মেন্টস সেক্টরে যে অরাজকতা, অস্থিরতা, এটাতেও আপনার ভারতীয় গোয়েন্দা সংস্থার একটা ইনভলভমেন্ট রয়েছে। 219টি গার্মেন্টস বন্ধ হয়েছে। বাংলাদেশের অর্থনীতিকে পঙ্গু করার জন্য মূলত এটা ভারতের একটা ষড়যন্ত্র। এর আগে শাহবাগে আমরা দেখেছি সংখ্যালঘু সম্প্রদায়ের নামে এই ভারতীয় কিছু এজেন্টদেরকে এই নামিয়ে দিয়ে বাংলাদেশে মৌলবাদের উত্থান হচ্ছে, বাংলাদেশের সংখ্যালঘুরা নির্যাতিত, এরকম একটা চিত্র বিশ্ববাসীর দরবারে দেওয়ার চেষ্টা করেছে। এবং ভারতীয় মিডিয়া সেটা নিয়ে চড়া গলায় অপপ্রচার করেছে, প্রোপাগান্ডা ছড়িয়েছে। অথচ বাংলাদেশে দেখেন যে ওইভাবে বিবেচনা করলে কোনো সংখ্যালঘুর উপরে হামলা হয় নাই, কাউকে নিপীড়ন করা হয়নি। যে 2-1টি ঘটনা ঘটেছিল যারা আওয়ামী লীগের রাজনীতির সাথে সংশ্লিষ্ট, সেই বিবেচনায় বিএনপির যেমন ক্ষমতায় থাকতে আপনি দেখেছেন, বা বিরোধী দলে থাকতে গয়েশচন্দ্র রায় বিএনপির স্ট্যান্ডিং কমিটির সদস্য, তার মাথা ফাটিয়ে দিয়েছিল, তার মেয়ে নিপুণ রায়কে তাকে আপনার লাঞ্ছিত করেছে, তারা সংখ্যালঘু ছিল না? সেই সময় তো ভারতীয় মিডিয়াটা নিয়ে নিউজ করে নাই, এটি নিয়ে দেশে আলোচনা হয় নাই। এটাও ভারতের একটা ইনভলভমেন্ট ছিল। সেই জায়গা থেকে সামগ্রিক বিচার বিশ্লেষণে আমরা এটা দেখতে পাচ্ছি যে আমরা যত একটা ফ্রেন্ডলি অ্যাপ্রোচ ভারতের দিকে করছি কিংবা বন্ধুত্বের আহ্বান জানাচ্ছি, এখন পর্যন্ত ভারতের দিক থেকে সেরকমের সাড়া কিংবা ইতিবাচক দৃষ্টিভঙ্গি দেখা যায় নাই। আচ্ছা, প্রসঙ্গ পরিবর্তন করি। ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন যে নতুন সরকার, যে বিপ্লবের সরকার, এটা 35 দিন পার হলো। তো মোটা তাকে আপনাকে যদি একটু মূল্যায়ন করতে বলি, আপনি কতটা আশাবাদী এই সরকারের সাফল্য নিয়ে? প্রথমত মূল্যায়নের দিক থেকে বা সরকারের কর্মকাণ্ড সাফল্যের দিক যদি বিবেচনা করেন, সেই ক্ষেত্রে আমার মূল্যায়নটা 50-50, মানে 50 ভাগ তাদের প্রতি মানুষের যে প্রত্যাশা সেটা তারা পূরণের লাইনে আছে, 50 ভাগ নাই, 50-50। কিন্তু পরিস্থিতি যদি আমরা বিবেচনা করি, যেটা একটা অস্বাভাবিক পরিস্থিতি, দেশের অর্থনীতি বিগত সরকার ধ্বংস করে গেছে, দেশের সামাজিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমস্ত জায়গায় একটা বিপর্যয়, একটা ধ্বংস দিয়ে গেছে। এবং এই যে দীর্ঘ 1.5 মাসের যে আন্দোলন সংগ্রাম চলল, এই আন্দোলনে রাষ্ট্রের সমস্ত প্রতিষ্ঠানগুলোকে জনগণের বিরুদ্ধে দাঁড় করিয়ে দিয়েছে। বিশেষ করে তৃণমূল পর্যায় পর্যন্ত আইন শৃঙ্খলা রক্ষা করে পুলিশ, সেই পুলিশকে দিয়ে হত্যার কাজে ব্যবহার করিয়েছে। আইন শৃঙ্খলা বাহিনী র্যাবকে দিয়ে হেলিকপ্টার থেকে গুলি ছুঁড়ে মানুষ হত্যা করেছে। এইভাবে প্রতিষ্ঠানগুলোকে পঙ্গু করেছে, গণবিরোধী একটা অবস্থানে দাঁড় করিয়েছে। কাজে এই রকমের একটা জায়গা থেকে আসলে 1.5 মাসে কিংবা 2 মাসে একটা সরকারের সাকসেস, মানে সফলতা ব্যর্থতা বিবেচনা করা খুব ডিফিকাল্ট। তবে তারপরে আমি মনে করব অন্যদের বিষয়টা আলাদা, কিন্তু ডক্টর ইউনূসের প্রতি মানুষের যে প্রত্যাশা এবং তার যে কানেক্টিভিটি, তার যে নলেজ আমরা বিগত বছরে দেখেছি, সেই কারণে অন্যদের চেয়ে তার প্রতি কিন্তু প্রত্যাশাটা একটু বেশি থাকবে। এবং তার টিমের মধ্যেও 2-1 ব্যক্তি যারা আছেন, তাদেরও ঘিরে মানুষের একটা প্রত্যাশা আছে, এটা আমরা মনে করি। সেই জায়গা থেকে হয়তো মানুষের প্রত্যাশাটা কাঙ্ক্ষিত মাত্রায় পূরণ হয় নাই, তবে আমরা আশাবাদী যে এটা পূরণ হবে। এবং আমরা যেটা চাই যে রাষ্ট্রের একটা সংস্কার, একটা স্বাধীন সার্বভৌম এবং গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে টিকে থাকার জন্য একটা রাষ্ট্রের যে কিছু প্রতিষ্ঠান প্রয়োজন, আপনার একটা স্বাধীন বিচার ব্যবস্থা, একটা স্বাধীন গণমাধ্যম, একটা নির্বাচন ব্যবস্থা, একটা মানবাধিকার কমিটি, একটা আইন শৃঙ্খলা বাহিনী, এই ধরনের প্রতিষ্ঠানগুলো, সে ধরনের প্রতিষ্ঠান তো গত 53 বছরে গড়ে ওঠে নাই। যারাই যখন ক্ষমতায় ছিল ক্ষমতার অপব্যবহার করেছে, নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছে, তাদের লোক বসানোর চেষ্টা করেছে। যেই কারণে এখন মানুষ চায় যে
এই সরকার যেহেতু একটা নিউট্রাল সরকার, ইন্টারিম গভর্নমেন্ট, সমস্ত রাজনৈতিক দল তাদেরকে সমর্থন দিয়েছে এবং বাংলাদেশের ইতিহাসে এটা হয় নাই যে একটা অভ্যুত্থান পরবর্তী সরকার। কাজেই সেক্ষেত্রে মানুষ চায় যে তারা একটা সংস্কার করে একটা যৌক্তিক পর্যায়ে নিয়ে গিয়ে জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতাটা ছেড়ে দেবে নির্বাচনের মাধ্যমে। সেই জায়গাটার মূল্যায়ন করার জন্য আমাদের আরও কিছু অপেক্ষা করতে হবে কিছুদিন। আচ্ছা, এর মধ্যে আপনার একটা বক্তব্য দেখলাম যে আপনার একটা নিউজ হয়েছে যে আপনি বর্তমান বিপ্লবী সরকারকে জাতীয় সরকারের রূপ দেওয়ার ব্যাপারে বলেছেন, তো সেইটার কারণটা কি এবং কি ফরম্যাটে হবে? রাইট, আমি বলেছি যে দেখেন, এই সরকারকে পতিত স্বৈরাচার সরকার এবং তার দোসর, সেটা পুলিশের মধ্যে থাকা দোসররা, আর্মির মধ্যে থাকা দোসররা, সাংবাদিক জগতে থাকা দোসররা, পেশাজীবীতে থাকা দোসররা, তারা কিন্তু এখনও এই সরকারকে ব্যর্থ করার জন্য, দেশকে অস্থিতিশীল করার জন্য কিন্তু কাজ করতেছে এবং তাদের হাতে মানি আছে। তারা দীর্ঘদিন ক্ষমতায় ছিল, একটা ওয়ার্ড পর্যায়ের নেতারও কিন্তু অনেক টাকা আছে। আর টাকা দ্বারা বাংলাদেশের মতো থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি এখানে অনেক কিছু প্রভাবিত করা যায়। সেক্ষেত্রে আমরা বলছি যে এই সরকারের সাথে যদি রাজনৈতিক দলগুলোর দূরত্ব তৈরি হয়, বিশেষ করে এই সরকারের ভ্যানগার্ড এবং সাপোর্ট বেসটা হচ্ছে বিরোধী রাজনৈতিক দলগুলো। ধরেন এই যে ছাত্ররা আন্দোলন করেছে, আপনার ছাত্র জনতার টার্ম আমরা ব্যবহার করি, এই ছাত্র জনতা কারা? এই ছাত্র জনতার মধ্যে ছাত্র অধিকার পরিষদ, ছাত্র দল, শিবির, জামাত, বিএনপি, হেফাজত, বিভিন্ন রাজনৈতিক দল মতের মানুষ ছিল। একটা সুসংগঠিত জনগোষ্ঠী ছাড়া এই ধরনের ফ্যাসিস্ট সরকারকে পতন ঘটানো যায় না। রাজনৈতিক দলগুলোতে ব্যানারে থাকে নাই, নেতৃত্বে থাকে নাই, ছাত্ররা নেতৃত্বে ছিল। ছাত্রদের তো দাবি ছিল যে কোটার সংস্কার, একটা যৌক্তিক, সেটা রাষ্ট্র সংস্কার। এই জায়গাটা তো ধারাবাহিক একটা আন্দোলন সংগ্রামের মধ্যে আসলো। বিশেষ করে 16ই জুলাই আমাদের যে আবু সাইদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র, তার যে হিরোইক স্যাক্রিফাইস, কিন্তু অনেক মানুষকে এনকারেজ করেছে, টাচ করেছে, যেন এইভাবে একটা মানুষকে মেরে ফেলবে, গুলি চালিয়ে আমরা সহ্য করতে পারি না। কিংবা ঢাকা শহরের মুগ্ধ কিংবা আরও অন্যদের যে মৃত্যুগুলো, এগুলো কিন্তু মানুষকে সেন্সিটাইজ করেছে, মানুষকে ট্রিগার করেছে। শেষ পর্যন্ত মানুষ তার নিরাপত্তার জন্য, তার সন্তানের নিরাপত্তার জন্য, ভবিষ্যতের জন্য রাস্তায় নেমেছে এবং সরকার পতন হয়েছে। তো কাজেই এখন এই সরকারের যে রাজনৈতিক দলগুলো যারা তার পেছনে ডেডিকেশন দিয়ে নামলো এবং আনকন্ডিশনালভাবে ইউনূস স্যারকে সমর্থন করলো চিফ হিসেবে, সেই রাজনৈতিক দলগুলোর সাথে যদি তাদের দূরত্ব তৈরি হয়, সন্দেহ সংশয় তৈরি হয়, তাহলে কিন্তু সরকার টিকবে না এবং সরকার বিপর্যয়ের মধ্যে পড়বে। আর সরকার, ইউনূস স্যার ধরেন তার যে স্ট্যাটাস, তার যে মর্যাদা, বাংলাদেশের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির তুলনায় অনেক আগেই তার মর্যাদা উপরে চলে গেছে। 2007 সালে 111-এর সময় তো তাকে প্রধানের দায়িত্ব নিতে বলা হয়েছিল, তিনি কিন্তু নেন নাই। তো এখন তিনি যদি দেখেন যে একটা অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি হচ্ছে, কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে, আমার ধারণা তিনি একটা নির্বাচন দিয়ে সসম্মানে বিদায় নেবেন। কিন্তু তাতে দেশের মানুষের যে প্রত্যাশা, একটা যৌক্তিক সংস্কার, একটা ইতিবাচক পরিবর্তন, সেটা কিন্তু কাঙ্ক্ষিত মাত্রায় সম্ভব হবে না। তো এই জন্য আমরা বলেছি যে বিরোধী রাজনৈতিক দলগুলোর সাথে সরকারের একটা সুসম্পর্ক প্রয়োজন, কোনো গ্যাপ রাখা উচিত না। এখন যেটা অনেকে সন্দেহ করছে যে এই সরকারের ব্যাকআপে এই ছাত্ররা যারা আন্দোলন করছে বা ফ্রন্ট ফেজে আছে, তাদের একটা রাজনৈতিক দল হতে পারে, একটা কিংস পার্টি হতে পারে, বিরাজনীতিকরণ হতে পারে, এটা আমার কথা না। আমি বলছি রাজনৈতিক মহলের বা বিভিন্ন স্টেক হোল্ডারদের একটা কনসার্ন। আমি তো এই আন্দোলন 18 সালে নেতৃত্ব দিয়েছি, পয়দা করেছি, জন্ম দিয়েছি আমরা। আজকের যারা আন্দোলনের নেতৃত্ব, উপদেষ্টা থেকে শুরু করে অগ্রভাগে আছেন, আমাদের সহযোদ্ধা আমাদের হাতে তৈরি, একসাথে আমরা আন্দোলন সংগ্রাম করেছি, অ্যাক্টিভিজম করেছি। কাজেই এই গভর্নমেন্টের স্টেক হোল্ডার আমরা, আন্দোলনের স্টেক হোল্ডার আমরা, নেতৃত্ব পর্যায়ে। তারপরেও কিন্তু আমি বলছি, আমি চাই না অন্য রাজনৈতিক দলগুলোর সাথে সরকার একটা গ্যাপ তৈরি হোক। এই গ্যাপটা যাতে তৈরি না হয়, সেই জন্য আমার একটা অভিমত ছিল যে মেজর পলিটিক্যাল পার্টিগুলো বিবেচনায় কিছু কিছু রাজনৈতিক দলের পরামর্শ নিয়ে 5-7 জন কিংবা 8-10 জনকে আরও ইনক্লুড করা যেতে পারে। এবং তাহলে কি এটা, ধরেন এখন যে সরকারটা, মানে কেউ কেউ একটু ক্রিটিসিজম করে হয়তো বলছে যে এটি একটা এনজিও সরকার হয়ে গেছে, কিংবা একটা আপনার মানে একপাক্ষিক মাইন্ডেড কিছু লোকজন কিনা একটা ক্যাবিনেট হয়েছে এবং সেটা সরাসরি ভালোভাবে ফাংশনও করছে না। সেই জন্য আমি বলেছিলাম তাহলে একটু বৈচিত্র্য আনার জন্য রাজনৈতিক দলের প্রতিনিধিদের সমন্বয়ে আরও 8-10 জনকে ইনক্লুড করা গেলে সরকারের কাঠামোটা বড় হবে, কাজের ক্ষেত্রেও তাদের আপনার ভালো একটা পরিবেশ হবে। যেমন দেখেন এখন একজন 3-4টা করে মিনিস্ট্রি, এখন ধরেন যিনি একবার মন্ত্রিত্ব সামলিয়েছেন তার জন্য 2টা সামলানো স্বাভাবিক হতে পারে, কিন্তু যিনি একটাও সামলানেই তার জন্য 2, 3, 4, 5টা মিনিস্ট্রি কেমনে তিনি সামলাবেন। এবং এইরকম একটা পরিস্থিতিতে, যেই কারণে আমি বলেছিলাম যে জাতীয় সরকার রূপে এই সরকারের চেহারাটা দেওয়া যেতে পারে, তাতে সরকারের
টেকসই অবস্থান তৈরি হবে, স্থায়িত্ব থাকবে, সরকার স্থিতিশীল পরিবেশ দ্রুত সময়ের মধ্যে নিয়ে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর জন্য স্মুথলি কাজ করতে পারবে। কিন্তু সেইটা না করা গেলে এখানে রাজনৈতিক দলগুলোর ইতিমধ্যে যে সন্দেহ সংশয় তৈরি হয়েছে, আরও যে আশঙ্কা পরিস্থিতি, তাতে সামনে কি হয় আমি জানি না। আচ্ছা, এই ব্যাপারে জাতীয় সরকার করার ব্যাপারে সরকারের কোনো পর্যায়ের সাথে আপনার কথা হয়েছে? তাদের কোনো রিয়াকশন আপনি পেয়েছেন? আমার সাথে তো ধরেন এখানে বলা চলে একেবারে 2 জন উপদেষ্টা ব্যতীত সবার সাথেই ব্যক্তিগত পরিচয় যোগাযোগ আগে থেকে ছিল। আর 2 জন উপদেষ্টা, তাদের সাথেও এই এখানের কাজের মধ্যে দিয়ে পরিচয় হচ্ছে, কথাবার্তা হচ্ছে। আমার সাথে অনেক উপদেষ্টা যাদের কথা হয়েছে তাদেরকে আমরা এটা বলেছি যে যেহেতু আপনারা ক্যাবিনেটে যখন মিটিং হয় সব বিষয় নিয়ে তো কথা বলার পরিবেশ থাকে, কথা বলার সুযোগ থাকে, আপনারা এই বিষয়টা রেইজ করেন। এখন ইউনূস স্যার প্রধান উপদেষ্টা, তিনি সেন্টারের জায়গায় বসে আছেন। আমার দৃঢ় বিশ্বাস তিনি যে মেন্টালিটির মানুষ, মানসিকতার মানুষ, তিনি কাজ ভাগ করে দেন। কাজে যারা ভাগ করে দেয়, টিম দায়িত্ব দেয়, তারা তাকে রিপোর্ট করবে, স্যার বাইরের অবস্থা এটা, গার্মেন্টস সেক্টর অবস্থা এটা, শ্রমিকদের অবস্থা এটা, রাজনীতির অবস্থা এটা। তারা যদি সঠিক রিপোর্টিংটা তাকে না করে তাহলে কিন্তু একটা বড় ধরনের বিপর্যয় তৈরি হতে পারে। সেই জায়গা থেকে আমি খোলামেলাই উপদেষ্টাদের সাথে এটা বলেছি এবং প্রধান উপদেষ্টার কাছেও এই কথাগুলো ইতিমধ্যেই গেছে এবং আমরা 13 তারিখ যে মিটিং করেছিলাম সেখানেও বলেছি। অন্য যে মেজর পলিটিক্যাল পার্টি বিএনপি, জামাত সহ অন্যান্য যারা বিরোধী রাজনৈতিক দল ছিল এতদিন, তাদের সাথে কোনো কথা হয়েছে? তাদের মতামত কি বিষয়ে, জাতীয় সরকারের বিষয়ে? এইখানে সত্যিকার অর্থে মেজর 2-1টা পলিটিক্যাল পার্টি ব্যতীত বাকি সবাই এটা চায় যে এই সরকারের চেহারাটা জাতীয় সরকারের চেহারা থাকুক এবং সরকার ভালোভাবে শক্তিশালীভাবে কাজ করুক। 2-1টা মেজর পলিটিক্যাল পার্টি এটার পার্ট হতে চাচ্ছে না। তাদের মতে যে সরকারের সফলতার চেয়ে ব্যর্থ হওয়ার চান্স বেশি। তো যদি ব্যর্থ হয় আমি সেই ব্যর্থতার দায় নেব না, তাহলে তো নেক্সট ইলেক্টেড গভর্নমেন্টে আমার প্রতি জনগণের অনাস্থা তৈরি হবে। সে যে মেজর 2-1টা পলিটিক্যাল পার্টি তারা এটার পার্ট হতে চাচ্ছে না। কিন্তু আমি মনে করি 2-1টা পার্টি যদি ওকে আপনি আমাকে সাজেস্ট করলেন, আমি যদি না যাই অন্য অপশন আছে সেখান থেকে আপনি নিয়ে কাজে লাগান সেই লোকগুলোকে, সেক্ষেত্রে আমি মনে করি 2-1টা পার্টি তাদের প্রতিনিধি না দিতে চাইলেও বাকিদের সাথে আলোচনা করে মানে এটা কাঠামোটা বাড়ানোর দরকার এবং যত সরকারের একটা ভিন্ন রূপ দিয়ে একটা শক্তিশালী কাঠামোতে নিয়ে আসা যায় সেটা সরকারের জন্য ভালো হবে, দেশের জন্য ভালো হবে। আচ্ছা, আপনি নিজ থেকেই বলছিলেন যে এই আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছে এবং উপদেষ্টা পরিষদেও 2 জন যারা আপনার সাথে একসময় রাজনীতি করতো তারা আছে, তো আমরা পরবর্তীতে দেখলাম যে তারা আবার আপনার সঙ্গ ছেড়ে অন্য একটা প্ল্যাটফর্ম তৈরি করলো। এটার কারণটা কি? তারা আপনার সঙ্গ ত্যাগ করলো। অনেকে বলে যে আপনি পকেট কমিটি করেন, এ ধরনের একটা অভিযোগ আছে, নিজের লোক দিয়ে করতে চান। এটা হচ্ছে আমার না, শুধু রাজনৈতিক দলগুলোর ক্ষেত্রে, সেটা বড় বড় পার্টি বলেন, সংগঠন বলেন, তাদের বিরুদ্ধে এরকম অভিযোগ থাকে যে স্বজনপ্রীতি হচ্ছে, ত্যাগীদের মূল্যায়ন করা হচ্ছে না, সুসময়ের বিভিন্ন লোককে সুযোগ দেয়। এটা রাজনৈতিক দলে একটা কমন অভিযোগ থাকে। তো আমরা আসলে যদি দেখেন যে 2018 সালে এই কোটা সংস্কার আন্দোলনের মধ্যে দিয়ে একদল তরুণদেরকে আমরা এই একটা প্ল্যাটফর্মে কানেক্টেড করি। তারপরে নিরাপদ সড়ক আন্দোলনের মধ্যে দিয়ে আরও কিছু তরুণরা বের হয়ে আসে। তার আগে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে 14 সালে আপনার নো ভ্যাট অন এডুকেশনের আন্দোলন হয়েছিল। আমরা চেষ্টা করেছিলাম এই সংগ্রামী তরুণদেরকে এক জায়গায় নিয়ে একটা কাজ করতে। এরা তো ধরেন বিভিন্ন পলিটিক্যাল ওরিয়েন্টেশন, একটা কেউ ছাত্রলীগ করছে, কেউ ছাত্রদল ছিল, কেউ শিবির ছিল, কেউ বাম ছিল, বিভিন্ন ওরিয়েন্টেশনের লোকজন ছিল। কারো কিন্তু কোনো কমন আইডিওলজি বা চিন্তাধারা ছিল না, কিন্তু আন্দোলনে সবাই পরিচিত বিপ্লবী ওই বিবেচনা আমরা সবাইকে এক করাটা চেষ্টা করেছিলাম। 2019 সালে ডাকসু নির্বাচনে জয়লাভের পরে এই প্রক্রিয়াটাকে আমরা রাজনৈতিক প্রক্রিয়া নিয়ে চিন্তা করি। সেখানে আমরা মতের ভিন্নতা থাকা সত্ত্বেও অনেককে নিয়ে একত্রে কাজ করা শুরু করেছিলাম। পথ চলতে চলতে যখন দেখেছি যে ধরেন আপনার সাথে আমার একটা চিন্তার বিস্তর ফারাক হচ্ছে, এখন রাজনীতি করতে হলে কিংবা একটা সংগঠন করলে তো সংগঠনের বৃহত্তর স্বার্থ বিবেচনায় সিদ্ধান্তগুলো নিতে হয়। সেই জায়গা থেকে কিছু মতবিরোধ তৈরি হওয়ারকে কেন্দ্র করে আমাদের কিছু সহযোদ্ধারা তারা রাগে কিংবা অভিমানে তারা একটু দূরে ছিল। কিন্তু আমি মনে করি আপনি একটা প্রতিষ্ঠানে কাজ করলে সেই প্রতিষ্ঠানে আপনার বস কিংবা 2-1 জনের প্রতি একটা ঘটনাকেন্দ্রিক একটা ক্ষোভ থাকলেও আবার এই যে সম্পর্কটা দীর্ঘদিনের, সেটা কিন্তু কখনো আসলে কমতি হয় না বা সেখানে ভাটায় পড়ে না। ইভেন এখনও কিন্তু আমরা সবার সাথেই আলাপ আলোচনা করছি যে মানুষের যে প্রত্যাশা তরুণরা ইউনাইটেডলি নতুন কিছু করুক, এবং বিশেষ করে এখনকার এই সময়ে মানুষের যে প্রত্যাশা, ধরেন এতদিন তরুণদেরকে মূল্যায়ন করা হতো না, কিন্তু এখন মানুষ দেখছে যে তরুণরা একটা সফল গণ অভ্যুত্থান ঘটিয়েছে। রাজনৈতিক দল যেটা 1.5 দশকে পারে নাই, তরুণরা এখন মিনিস্ট্রি সামলাচ্ছে। সুতরাং এই তরুণরাই আগামীতে নতুন কিছু দিতে পারবে। তরুণদের চিন্তা ভাবনা ফ্রেশ। সেই জায়গা থেকে আমরা চেষ্টা করছি সকল তরুণদেরকে একটা রাজনৈতিক প্ল্যাটফর্মে নিয়ে আসার জন্য। যেমন আমরা এখন গণ অধিকার পরিষদ একটা নিবন্ধিত রাজনৈতিক দল, এবং গত এই 6-7 বছরে
আন্দোলন সংগ্রাম কর্মসূচির মধ্যে দিয়ে কিন্তু আমরা মানুষের কাছে একটা পরীক্ষিত শক্তি, যে আমরা লোভ লালসার ঊর্ধ্বে থেকে হামলা মামলার মধ্যে থেকেও আমরা প্রতিবাদ আমাদের কার্যক্রম চালিয়ে গেছি। সেক্ষেত্রে এই যে আমাদের প্রতি মানুষের জাজমেন্টের একটা আস্থা বিশ্বাস পরিবেশ তৈরি হয়েছে, এটা কিন্তু একেবারে ফ্রেশ মুভমেন্টের মধ্যে দিয়ে আসা তরুণদেরকে নিয়ে কিন্তু সেই জাজমেন্টটা তৈরি হয় না যে ক্ষমতা বা সুযোগ সুবিধা পেলে তাদের অবস্থানটা কী হয়। সেই জায়গা থেকে আমরা চেষ্টা করছি যে সবাইকে নিয়ে একটা প্ল্যাটফর্ম করে আগামীতে নেতৃত্ব দেওয়ার জন্য। আপনারা এই মানে বিপ্লব পরবর্তী সময়ে দেখছি যে আপনার দল এবং আপনি রাজপথে সক্রিয়, রাজনীতিতে সক্রিয়, তার পাশাপাশি সচিবালয়েও আপনাদেরকে সক্রিয় দেখা যাচ্ছে, এর কারণ কি? এখন বিশেষ করে আপনি দেখেন যে গত 1.5 দশকে সরকার যেভাবে সমস্ত প্রতিষ্ঠানকে দলীয়করণ করেছে, অনেকে বলে যে পাবলিক টয়লেটের ইজারাদার থেকে শুরু করে সচিবালয়, মসজিদ কমিটি, মাদ্রাসা কমিটি, সমস্ত জায়গায় এই দলবাজ লোকগুলোকে তারা বসিয়ে দিয়েছে। এই লোকগুলোকে যদি আপনি না সরান তাহলে কিন্তু আপনি নতুনভাবে কিছু করতে পারবেন না। এখন দেখা যায় ধরেন সচিবালয়ে আনসাররা উপদেষ্টাদের উপরে হামলা করার জন্য, তাদেরকে লাঞ্ছিত করার জন্য কর্মসূচির নামে ওখানে আপনারা একটা নৈরাজ্য তৈরি করতে চাইলো। এখনকার যে পরিস্থিতি, পুলিশ তো পুরোপুরি এখনও ফাংশন হয়নি, ওই সময় তো আরও ফাংশনিং ছিল না। তো বাধ্য হয়ে কিন্তু তখন এই ছাত্রদেরকে, উপদেষ্টাদেরকে বা সরকারকে রক্ষা করার জন্য সচিবালয়ে যেতে হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ছাত্ররা আসছে সচিবালয়ের ওই গেট দিয়া, আমরা পল্টন অফিস থেকে গেছি এই গেট দিয়া। দুই দিক থেকে সত্যিকার অর্থে যখন আমরা তাদেরকে সরে যেতে বলেছি তারা সরে গেছে, আমরা না গেলে কিন্তু সরতো না। এই সচিবালয় এরকমের এই পতিত স্বৈরাচার সরকারের অনেক দোসর আছে, যারা নতুন অ্যাপয়েন্টেড সচিবদেরকে ভুল বুঝিয়ে কিংবা উপদেষ্টাদেরকে আপনার জিম্মি করে তাদের উপরে চাপ তৈরি করে অনেক কিছু করতে চায়। সেই জন্য আমরা মাঝে মাঝে যাই যে তাদেরকে আমাদের কোনো প্রস্তাবনা থাকলে, কোনো আপনার বিষয় সম্পর্কে পর্যবেক্ষণ থাকলে, যেমন ধরেন আমরা স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে গতকালকে মিটিং করেছি, আমরা সেখানে 12 দফা দাবি দিয়েছি। 12 দফার মধ্যে কি ছিল, যেমন 1 নম্বরে পুলিশকে রাজনৈতিকভাবে যেন কেউ ব্যবহার করতে না পারে, সেই জন্য একটা স্বতন্ত্র পুলিশ কমিশন করা, যেই কমিশনের অধীনে পুলিশের পদোন্নতি সহ অন্যান্য কার্যক্রম তদারকি হবে। পুলিশের বিরুদ্ধে অনেক অভিযোগ, কিন্তু দেখা যায় এই অভিযোগগুলো তদন্ত কে করে, পুলিশ, আবার অনেক ক্ষেত্রে ব্যবস্থা নেওয়া হয় না। সেক্ষেত্রে আমরা বলেছি কোনো পুলিশ সদস্যের বিরুদ্ধে কোনো অভিযোগ উঠলে 1 মাসের মধ্যে নিষ্পত্তি করতে হবে। একই সাথে আবার আমরা বলেছি যেই প্রশাসন, সেটা পুলিশ বলেন অন্যান্য প্রশাসন বলেন, যেই সরকার থাকে তাদের সাথে আসলে একটা লাইন রেখে কাজ করতে হয়। সুতরাং ঢালাওভাবে কাউকে চাকরিচ্যুত করা, কাউকে ট্যাগ দেওয়া যে সে আওয়ামী লীগের দালাল ছিল, সে আওয়ামী ফ্যাসিবাদের দোসর, এটা বলা ঠিক হবে না। কারণ আপনি রাতারাতি তো এতগুলো লোককে চেঞ্জ করতে পারবেন না। তাই যাদের মধ্যে পেশাদারিত্ব আছে, সততা আছে, দেশপ্রেম আছে, এবং এই গণ আন্দোলনে যাদের একটা পজিটিভ রোল ছিল, তারা যেন চাকরি বাকরি প্রমোশনের সমস্যা না হয়, সেই বিষয়গুলো বিবেচনা করবে সরকার। একই সাথে যৌন কেলেঙ্কারিতে আপনার তাদের অবনতি হয়েছে, পদোন্নতি হয়েছে, শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। দুর্নীতি ঘুষের কারণে চাকরি গেছে, এখন তারা এসে সচিবদেরকে চাপ প্রয়োগ করে আমরা বঞ্চিত ছিলাম, আমাদের পদোন্নতি দেন, জামাত শিবিরের লোকেরা বসে, কি আওয়ামী লীগের লোকেরা বসে আছে, এই সমস্ত ফাপড়বাজি করে সচিবদেরকে, মাঝখানে একটা ঘটনা শুনছেন বোধহয়, জনপ্রশাসন একজন যুগ্ম সচিবকে বাথরুমে আটকে রাখছে। এইগুলো তো সচিবালয় চলতে পারে না। তো এই জন্য আমাদের কনসার্ন রাখা লাগে, এবং বিভিন্ন দপ্তর প্রশাসন সবার সাথে আমরা মতবিনিময় করে, বিশেষ করে পুলিশকে ফাংশন করার জন্য আজকে আমরা ডিএমপি কমিশনের সাথে মিটিং করেছি। সেটা পরিষ্কারভাবেই বলেছি যে জনগণের সাথে যে পুলিশের দূরত্বটা তৈরি হয়েছে, এটা গুছিয়ে আনতে হবে। বলতে পারেন এই জনগণের পক্ষ থেকে এক এক মিনিস্ট্রির সম্পর্কিত দাবি দেওয়া প্রস্তাবনাগুলো নিয়ে আমরা তাদের কাছে যাই, আলাপ করি, এবং তারা এটা অত্যন্ত অ্যাপ্রিসিয়েট করেন যে বাবা তোমরা যেটা পড়াশোনা করে আসছো, কিছু গ্রাউন্ড ওয়ার্ক করে আসছো, আমরা খুশি এবং ধন্যবাদ। এই সুন্দর প্রস্তাবনাগুলোর মধ্যে এগুলো আমরা বাস্তবায়নে কাজ করব। তো সেই দিক থেকে বলতে পারেন গভর্নমেন্টকে সহযোগিতা করার জন্য অ্যাসিস্ট্যান্ট হিসেবেই আমরা কিছু প্রস্তাবনা কার্যক্রম করছি। আচ্ছা, সম্প্রতি আপনার নিজের জেলা পটুয়াখালীর জনসভায় আপনি দেখলাম যে বিএনপির বিরুদ্ধে কড়া বক্তব্য আপনি দিয়েছেন। এটার উদ্দেশ্য কি? আপনার কি উদ্দেশ্য বিএনপি বিরোধী যে জনমত আছে বা জনগোষ্ঠী আছে, যেখানে একসময় আওয়ামী লীগের সমর্থক গোষ্ঠী ছিল, আওয়ামী লীগ তো এখন অনুপস্থিত, সেই সমর্থক গোষ্ঠীকে কি আপনি আপনার পক্ষে বেরাতে চাচ্ছেন, নাকি অন্য কোনো ব্যাপার আছে? না, বিএনপির সাথে কিন্তু আমরা এই যে দীর্ঘদিন দশকের যে ফ্যাসিবাদ বিরোধী লড়াই, সেখান থেকে যখন থেকে আমরাও লড়াইয়ের মাঠে আছি, আমরাও কিন্তু লড়াই করেছি। ছাত্র দলের ছেলেরাও বিশ্ববিদ্যালয়ে মার খেয়েছে, আমি ডাকসুর বিপি হয়ে মার খেয়েছি। ছাত্র দলকে যে ধরেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি যেখানে গেছি সেখানে হামলার শিকার হয়েছে। আমার এই অল্প কয়েক বছরে 25 বার হামলার শিকার হয়েছি। আমার বিরুদ্ধে ধর্ষণের মামলাও দিয়েছে, তারপরে মানি ব্যাগ চুরির মামলাও দিয়েছে। ডাকসুতে আমি হামলার শিকার হয়েছি
অথচ আমাকেই আবার হামলাকারী হিসেবে মামলা দিয়েছে। এবং আমাদের নেতাকর্মী অল্প সময়ের মধ্যে একটা উদীয়মান সংগঠন, অসংখ্য নেতাকর্মীর ত্যাগ, হাত ভেঙেছে, পাও ভেঙেছে। কাজেই বিএনপি যেমন একটা মজলুম জামাত, একটা মজলুম পার্টি, এই ফ্যাসিস্ট সরকারের 15 বছরে অত্যাচারিত, নির্যাতিত, নিষ্পেষিত, আমরাও এই অল্প সময়ের মধ্যে কিন্তু নির্যাতিত, নিষ্পেষিত একটা রাজনৈতিক দল। কাজেই বিএনপি জামাত সহ আমাদের আন্ডারস্ট্যান্ডিং কিন্তু আমরা সবাই মজলুম। এখনও কিন্তু বিএনপিও সরকারে আসে নাই, আমরাও সরকারে আসি নাই। এটা জনগণ সমর্থিত সরকার, সবার সহযোগিতা নিয়ে তারা কাজ করতে চায়, সবাইকে স্পেস দিতে চায়, সেটা ভিন্ন বিষয়। কিন্তু এটা কিন্তু কোনো রাজনৈতিক দলের সরকার না। এখন এইখানে কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটছে, সেখানে কিছু বিএনপির তৃণমূলের লোকজনের সংশ্লিষ্টতা পাওয়া যাচ্ছে, যেটা আমি মনে করি শুধু বিএনপি না, আমাদের এই যে পুরো যে যুগপৎ আন্দোলন, সেখানে তারেক রহমানের সাথে আলাপ আলোচনার ভিত্তিতে যে আমাদের একটা ঘোষণা ছিল যে আগামীতে জাতীয় সরকার গঠিত হবে, সব রাজনৈতিক দল, বিশেষ করে যারা আন্দোলনে ছিল, এই এখন অনেক দল আছে অ্যাক্টিভ, জ্বালাময়ী বক্তব্য দিচ্ছে, তারা কিন্তু এই যুগপৎ আন্দোলনে ছিল না। পরিষ্কার কথা, আমরা এই আন্দোলন করেছিলাম যুগপৎ আন্দোলনে বিএনপির সাথে সিট ভাগাভাগি করে না। শেখ হাসিনাকে হঠাতে নতুন বাংলাদেশ বিনির্মাণে 31 দফার একটা রাষ্ট্র সংস্কারের রূপরেখা নিয়ে আমরা যুগপৎ আন্দোলন করেছি। সেখানে অনেক দলকে তেল মাজলেও কিন্তু তারা আসে নাই, কারণ তলে তলে তারা ডিজিএফের কাছে পয়সা নিয়েছে। এখন তারা গরম গরম বক্তব্য দিচ্ছে, এখন তারা আন্দোলন করে বিপ্লবী সাজছে। সেটা জনগণ বিবেচনা করবে যে কোন দল আসলেই আন্দোলন সংগ্রামে ছিল। এখন আমরা চাই না যে বিএনপি জামাত সহ আমাদের বিরোধী যারাই যুগপৎ আন্দোলন করেছি তাদের মধ্যে কোনো দূরত্ব তৈরি হোক। আমি কথা বলে দেখেছি যে বিএনপির টপ লিডাররা এই তৃণমূলের অতি উৎসাহী লোকজনের কর্মকাণ্ড নিয়ে বিব্রত, বিরক্ত। 500-র মতো লোককে কিন্তু বিএনপি বহিষ্কার করেছে অলরেডি, আমি যতদূর জানি। তো এই ছোটোখাটো ঘটনা এত কিছুর পরেও কন্ট্রোলে আসতেছে না। তখন বিশেষ করে আমি আমার জেলায় বক্তব্যটা দিয়েছিলাম যে আমার জেলায় আওয়ামী লীগও হামলা করেছে আমার উপরে, বিএনপিও সমাবেশ করতে গিয়েছে, ওই পটুয়াখালী সমাবেশ করতে পারে নাই, ব্রিজের উপর থেকে ইট মারছে। সেইখানে আমার সমাবেশে আসার কারণে বিএনপির এই লোকাল আপনার বলছে পাতি নেতারা আপনার লোকজনের সাথে দুর্ব্যবহার করে, বাধা দেয়। তো এই ক্ষোভ থেকে আমি এটা সমাবেশে বলেছি এবং সেটা বিএনপির শীর্ষ নেতারা আমলে নিয়েছে। আমার কাছে তথ্য চেয়েছে যে কারা কোথায় এই ঘটনায় জড়িত ছিল, এই এদেরকে একটা মেসেজ দেওয়ার জন্য, এই পাতি অতি উৎসাহী নেতাদের। বিকজ এটা পার্টিও কিন্তু বিএনপি আমরা দেখছি পার্টিগতভাবে তারা এই বিষয়ে খুব স্ট্রং অবস্থানে আছে। কাজে এখানে বিএনপির ড্যামেজ করা বা বিএনপির সাথে দূরত্ব তৈরি করা এটা আমাদের উদ্দেশ্য না। আগামীতে এই সরকারের পরে যে সরকার হবে সেখানেও আমরা একসাথে কাজ করবো, এরকম একটা আন্ডারস্ট্যান্ডিং কিন্তু আমাদের এই যুগপৎ আন্দোলনের আছে। শেষ করতে চাই, তার আগে আমরা বলতে চাই সরকারের অনেকগুলো মন্ত্রণালয় এবং বিভাগ আছে। আপনি সরকারকে যেহেতু ক্লোজলি পর্যবেক্ষণ করছেন, আপনার দৃষ্টিতে এখন পর্যন্ত এই 35 দিনে কোন মন্ত্রণালয়ের তুলনামূলক ভালো ফাংশন করছে? এখন আমি পরিষ্কারভাবে বলতে ধরেন অনেকে মনে করতে পারে যে আপনার ভিপি নূর ভাই আমাদের এই ফলাফলটা দেখে নাই, আমাদেরকে মূল্যায়ন করে নাই। সব মন্ত্রণালয় মোটামুটি ভালো কাজ করছে। স্পেসিফিকভাবে একটা মিনিস্ট্রিকে নিয়ে আসলে এই মুহূর্তে যেটা বলছে, যেহেতু সময় অল্প, জাজমেন্ট করার সুযোগ আসলে হয় নাই। তারপরে ধরেন মন্ত্রণালয় শুরুর দিকে এক একজনকে 2-1টা করে দেওয়া ছিল, মাঝখানে আবার রিশাফল করা হয়েছে। একটা নতুন লোককে আসলে আপনি দেখেন, আপনাকে যদি কোনো মন্ত্রণালয়ের দায়িত্ব দিতে দেয়, আপনার কিন্তু ওখানকার কর্মকর্তা কর্মচারীদের মনোভাব, এই মন্ত্রণালয়ের কার্যক্রম এটা বুঝতে 1 মাস সময় লাগবে। সেক্ষেত্রে আমি এখন স্পেসিফিক কোনো মিনিস্ট্রিকে মূল্যায়ন করতে চাই না। তবে আনএনিমাসলি বললে যে 3-4টা মিনিস্ট্রি মোটামুটি ভালো ফাংশন করছে, আশা করি বাকিরাও তাদের মতোই গুছিয়ে উঠবেন এবং ভালোভাবে ফাংশন করবেন। আচ্ছা, শেষ প্রসঙ্গ সেটা হচ্ছে ইদানিং দেখছি যে লোডশেডিং অনেক বেড়েছে, যেটা জনগণ এটাতে প্রায় বিরক্ত। তো এই পরিস্থিতি কেন হলো? এক সময় তো আমরা শুনতাম যে আমাদের যা বিদ্যুৎ চাহিদা আছে তার চেয়ে বেশি প্রোডাকশন আছে। তো এই পরিস্থিতিটা কেন হলো আপনার কাছে কি মনে হয়? এই লোডশেডিং কিন্তু শেখ হাসিনার সরকার ছিল সেই সময়ে অস্বাভাবিক লোডশেডিং হয়েছে। যদিও তারা বলছে যে 24,000 মেগাওয়াট ক্ষমতায় তারা উন্নীত করেছে বিদ্যুৎ উৎপাদন, কিন্তু এই বিদ্যুৎ উৎপাদন এবং এই যে বড় বড় মেগা প্রকল্পের নামে বাংলাদেশের যে প্রায় 100 বিলিয়নের উপরে যে ঋণ, এই ঋণের বোঝা কিন্তু এখন আমাদের উপরে, এই সরকারের উপরে। এই বিদ্যুৎ খাতে বিশেষ করে আপনি দেখেছেন সরকার দায়িত্ব নিয়েছে 1.5 মাস হয়েছে, এর মধ্যে ভারতের আদানি তার বকেয়ার জন্য চিঠি দিয়েছে, রাশিয়ার রূপপুর বিদ্যুৎ কেন্দ্রের পাওনার জন্য চিঠি দিয়েছে। ভাই, তোমার বিদ্যুৎ কেন্দ্র এতদিন এই সরকারের কাছ থেকে কেন টাকা পয়সা বুঝে নেওয়া নেই? এখন দেখা যায় শেখ হাসিনা যে সমস্ত ঋণ কিংবা 9-6 করে ল্যাপসাপ দিয়ে রেখেছিল, এর দায়টা নিতে হচ্ছে এই সরকারকে। স্বাভাবিকভাবে আমাদের জ্বালানির সংকটটা দীর্ঘদিনের, মোটামুটি আমাদের ডলার ক্রাইসিসটা দীর্ঘদিনের।
আমাদের ব্যাংকিং ব্যবস্থায় অনাস্থার ফলে অর্থনৈতিক যে একটা বিপর্যয় আমরা লক্ষ্য করছি, এটা তো গত কয়েক বছর ধরে। এখন এই রকম একটা পরিস্থিতি যেখানে 1.5 মাস আন্দোলন চললো, ইন্টারনেট শাটডাউন ছিল, আমাদের আরএমজি সেক্টর কিংবা রপ্তানির জায়গাগুলো তো বন্ধ হয়েছিল, আমাদের রেমিটেন্স আসে নাই, কাজে এই যে একটা সংকট তৈরি হয়েছে সেটার প্রভাব তো অন্যান্য জায়গায় পড়বে। সেই জায়গা থেকে আমি মনে করি যে বিদ্যুতের এই সংকটটা, এইটা হয়তো বিগত সরকারের অব্যবস্থাপনা, দুর্নীতি, লুটপাটের কারণে শুধু বিদ্যুৎ না, আরও কিছু কিছু জায়গায় সংকট তৈরি হয়েছে, সামনে একটু হবে। আমাদেরকে ধৈর্য ধরে মোকাবেলা করতে হবে, একটু ধৈর্য ধরতে হবে। প্রথমত হচ্ছে এই সরকারের কোনো রাজনৈতিক ইন্টেনশন নাই, মোটিভ নাই, ক্ষমতার মোহ নাই, কাজেই অযথা তাদেরকে অস্থির করে দাবি দেওয়া আদায়ের নামে রাস্তায় নামে চাপ প্রয়োগ করে তাদেরকে অস্থিতিশীল করার মধ্যে দিয়ে দেশের ক্ষতি করা ঠিক হবে না। আপনি একটা বিষয় তো লক্ষ্য করেছেন, যেটা আমাদের একজন উপদেষ্টা বলছিল, ধান কাটার মৌসুমের মতো এখন দাবি দেওয়া আদায়ের মৌসুম চলছে, সবাই রাস্তায় নেমে যাচ্ছে, সবাই বৈষম্যের শিকার, এখন আপনার দাবি দেওয়া নিয়ে রাস্তায় আছে। তাদের প্রতি আমরা সহানুভূতিশীল। রাজনৈতিক দল হিসেবে যারা দাবি দেওয়া নিয়ে রাস্তায় আসছে, আমি চাবো তাদের পক্ষে কথা বলে জনমতটা নিতে, তাদের মন জয় করতে। কিন্তু বাস্তবতাটাও তো বুঝতে হবে, যদি একটা নতুন সরকার 2-3 মাস হয় না, এর আগেই যদি সবাই দাবি দেওয়া নিয়ে চাপ দেয়, তাহলে এই সরকার কেমনে আপনার সফল হবে? আর এই সরকার যদি ব্যর্থ হয়, তাহলে আমাদের সবার কপালে আসলে ভোগান্তি আছে, এটাও আমাদেরকে মনে রাখতে হবে। সুতরাং দেশের স্বার্থে, আমাদের স্বার্থে কিন্তু এই সরকারকে সফল করতে হবে। তো আমরা শেষ করব, শেষে যদি আপনার কোনো বার্তা থাকে জনগণের উদ্দেশ্যে, আপনার যদি কোনো, অনেক কথা বলেছেন, সবই চলে আসছে, তার মধ্যে আর যদি আলাদা করে কিছু বলতে চান বলতে পারেন, না হয় আমরা শেষ করব। আমি বাংলাদেশের মানুষের প্রতি আহ্বান জানাবো এটা, যে আপনারা যে ত্যাগ এবং স্যাক্রিফাইস করেছেন, যে সংগ্রাম করেছেন, এবং আমাদের সকলের এই ত্যাগ, সংগ্রাম, স্যাক্রিফাইসের মধ্যে দিয়ে আজকের একটা নতুন বাংলাদেশের পথে গোটা দেশবাসী আমরা যাত্রা শুরু করেছি। সুতরাং এখানে সবাইকে সুশৃঙ্খলভাবে হাঁটতে হবে, সুশৃঙ্খলভাবে সুস্থ চিন্তা করতে হবে। এখনই কোনো বিষয়ের জন্য আসলে অস্থির হলে চলবে না। এবং সর্বোপরি যেটা বলছি, যে এই সরকারের সফলতা মানে বাংলাদেশের সফলতা হবে, এই সরকারের ব্যর্থতা বাংলাদেশের ব্যর্থতা হবে। সুতরাং সবাইকে অনুরোধ করব যে সরকারকে সফল করার জন্য যার যার জায়গা থেকে কাজ করতে। একই সাথে সরকারকেও বলবো, জনগণের মধ্যে যেন, জনগণের সাথে, রাজনৈতিক দলগুলোর সাথে যেন আপনাদের ভুল বোঝাবুঝি না হয়, সেই বিষয়ে আপনাদেরকে চিন্তা করতে হবে। রাজনৈতিক দলগুলোর সাথে ক্লোজ সম্পর্ক রাখতে হবে, কার্যক্রমে একটা আপডেট রাখতে হবে, যেন দূরত্ব না থাকে। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি জনাব নুরুল হক নূর। প্রিয় দর্শক, আপনাদেরকেও অভিনন্দন জানিয়ে, শুভেচ্ছা জানিয়ে আজকের মতো শেষ করছি। বিপি নূর যেভাবে বলছিলেন যে আমরাও আশা করছি যে এই সরকার সফল হবে, এই সরকারের সাফল্যই বাংলাদেশের সাফল্য। তো আজ এ পর্যন্তই শেষ করছি, শীঘ্রই আবার আপনাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং বাংলা ভিশনের সঙ্গেই থাকবেন আশা করছি।